Ankur, and today's is lecture 6 on the molecular basis of inheritance. তো আগের দিন আমরা বলেছিলাম যে আজকে আমরা কি করব, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর ডিএনএ মিউটেশন। তো এর আগে দেখা যাক যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যাকচুয়ালি কি জিনিস। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে বোঝায় আমাদের প্রত্যেকটি মানুষের হাতে যে ছাপ হয় সেটাকে ধরা হয় ইউনিক। ইউনিক কথার অর্থ কি? ইউনিক কথার অর্থ হচ্ছে একটা আঙুলের সেই জিনিসটা দ্বিতীয় কোনো কারো কাছে নেই, অর্থাৎ সেটা অদ্বিতীয়, সেটাকে আর পাওয়া যাবে না। তো ইউনিক প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমাদের যে হাতের ছাপ থাকে সেটা আলাদা আলাদা হয়। এবং অনেক দিন আগে থেকে, যখন অ্যাকচুয়ালি ডিএনএ নিউক্লিওটাইড এই সায়েন্স গুলো অনেকটা উন্নতি করেনি, তখন থেকেই লোকজন ফরেনসিক সায়েন্সে সেই হাতের রেখা ম্যাচ করে করে দেখতো, সেগুলোকে ফিঙ্গার প্রিন্টিং বলে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে প্রত্যেকটি মানুষের যে ডিএনএ আছে তা 98%, বলা যায় 98%-এর বেশি সেম অথবা সিমিলার। তো প্রত্যেকটি মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে তাদের ডিএনএ সিকোয়েন্সের 98%ই সেম। কিন্তু এই 2% ভ্যারিয়েশনের জন্যই আমরা মানুষের মধ্যে এত বৈচিত্র্য খুঁজে পাই। শুধুমাত্র 2%-এর জন্য আমরা মানুষের মধ্যে বৈচিত্র্য খুঁজে পাই। তা যেহেতু আমরা জানি প্রত্যেকটি মানুষের মধ্যে অন্তত 2% বা তার নিচের ডিএনএ আলাদা থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটি মানুষের ডিএনএও আলাদা। তো এরকম ভাবে প্রথম যে কনসেপ্টটা জন্ম নেয় সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কি বোঝানো হয়? প্রত্যেকটি মানুষের হাতের ছাপ যেরকম আলাদা, সেরকম প্রত্যেকটি মানুষের ডিএনএও কিছু অংশ অবশ্যই আলাদা হবে। এবং সে আলাদা অংশের উপর ভিত্তি করেই যদি আমরা প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি প্যাটার্ন তৈরি করতে পারি, তাহলে সেটাকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। অর্থাৎ প্রত্যেকটি মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি হবে? আলাদা রকম হবে। এবং এই আলাদা রকম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হওয়ার জন্যই আমরা কোনো একটি মানুষকে সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারি। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা আর কিছুই না, প্রিন্সিপালটা হচ্ছে যে ধরা যাক কোন একটা জায়গা থেকে ডিএনএ বের করা হলো, গেল। এবার প্রত্যেকটি ডিএনএ তে একটা অংশ থাকে যেটাকে ভিএনটিআর বলে। এবার ভিএনটিআর হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। তো যাই হোক, তো এই ভিএনটিআর, প্রত্যেকটি মানুষের ডিএনএ এর মধ্যে অসংখ্য ভিএনটিআর থাকে। এবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রিন্সিপাল হচ্ছে গিয়ে এই যে ভিএনটিআর গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা নাম্বারে প্রেজেন্ট থাকে। অর্থাৎ দুটো মানুষের মধ্যে যদি আমরা ডিফারেন্স করতে চাই, তাহলে প্রত্যেকটা ভিএনটিআর কে আমরা কাউন্ট করতে পারি। এবার ভিএনটিআর গুলো কি জিনিস? সোজা কথায় আমরা আগেও একদিন বলেছিলাম যে মানুষের দেহে বা ইউক্যারিওটিক কোষে মূলত বেশিরভাগ অংশ ডিএনএ আসলে ইন্ট্রন। তো অনেক সময় ইন্ট্রনে এরকম সিকোয়েন্স পাওয়া যায়, এ টি এ টি এ টি এ টি এ টি, এরকম। অর্থাৎ অনেকটা জায়গা দূরে শুধু এটি 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 এরকমই সিকোয়েন্স পাওয়া যায়। এগুলোকে বলা হয় ট্যান্ডেম রিপিট। এটাও একটা ট্যান্ডেম রিপিট হবে। জিসিএ 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 5-3-, এটা এক রকমের ট্যান্ডেম রিপিট। এরকম অনেকগুলো ট্যান্ডেম রিপিট থাকে এবং প্রত্যেকটা ট্যান্ডেম রিপিটের সংখ্যা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা রকম হয়। এবং এই ট্যান্ডেম রিপিট গুলোকে জানার জন্যই আমরা কি করে থাকি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে থাকি। তো আমরা কি বললাম যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রিন্সিপাল কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ভিএনটিআর এর সংখ্যার ভিন্নতা। অর্থাৎ সাপোজ ধরা যাক একটি মানুষ এ এবং একটি মানুষ বি, এবং এই দুজনের মধ্যে একটি ভিএনটিআর ধরা যাক জি সি এ,
জিসিএ, জিসিএ, এই ট্যান্ডেম রিপিট বলতে গেলে জিসিএ রিপিট হচ্ছে বারবার। এরকম সিকোয়েন্স কতগুলো আছে, অনেক বড় বড় রিপিট, যেগুলো জিসিএ জিসিএ করতে করতে দেখা গেল এর বডিতে এরকম জিসিএ রিপিট আছে 100 খানা, এবং এর বডিতে জিসিএ রিপিট আছে 50 খানা। তো এটার উপর ডিপেন্ড করে প্রথমে এরকম বলা হয়েছিল যে দুজন ব্যক্তির মধ্যে আমরা আহ, বিভিন্নতা রাখতে পারি, এবং সেটাকের উপরে ডিপেন্ড করে ধীরে ধীরে চালু হয়। তো অ্যাকচুয়ালি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রিন্সিপালটা কি? প্রথমে ডি 1 নম্বর স্টেপ হচ্ছে ডিএনএ কে বের করা। অর্থাৎ কোনো একটি জায়গায় কোনো হয়তো আমার বডি বা অন্য কারো দেহে থেকে সেল বের করে সেই সেলের নিউক্লিয়াস থেকে প্রথমে ডিএনএ কে বের করা হয়। তারপর কি করে, ডিএনএ এর পরিমাণ বৃদ্ধি করে। কিভাবে পরিমাণ বৃদ্ধি করা হয় সেটা হচ্ছে পিসিআর। পিসিআরটা তোমাদের সিলেবাসে হয়তো নেই, কিন্তু এটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা দিয়ে ডিএনএ এর অ্যামাউন্ট ইনক্রিজ করা যায়। পিসিআর উইথ ভিএনটিআর প্রাইমার। এবার পিসিআরটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা দিয়ে ডিএনএ এর অ্যামাউন্ট ইনক্রিজ করা যায়। আর ভিএনটিআর প্রাইমার কেন ইউজ করা হয়, ভিএনটিআর প্রাইমার কি, প্রাইমার কিভাবে ইউজ হয়, সেগুলো অনেকটা উচ্চ ক্লাসের বিষয়, কিন্তু এখন বলে রাখছি যে পিসিআর একটা টেকনিক, আর সেখানে পিসিআর এ প্রাইমার ইউজ হয়। আমরা ডিএনএ এর পরিমাণ যখন বৃদ্ধি করি তখন আমরা ভিএনটিআর প্রাইমার ইউজ করি। এরপর এদেরকে কি করা হয়, জেল রান। এবার হচ্ছে এই জেল রানটা কি জিনিস, ওকে সেটা বলছি। এক রকমের কার্বোহাইড্রেট হয়, কার্বোহাইড্রেট, যার নাম হচ্ছে অ্যাগারোস। ওকে, তো এই অ্যাগারোস কি করে, অ্যাগারোসকে জলের মধ্যে তুমি যদি এমন করে অ্যাগারোসকে ফোটাও, তারপর সেটাকে ঠান্ডা করো, তাহলে ওটা কি হয়, একটা জেলের মতো জিনিস তৈরি হয়ে যায়। ওকে, মানে অনেকটা জেল টাইপের তৈরি হয়। এবং এই জেল টাইপের তৈরি হওয়াতে কি হয়, ধরা যাক এটা একটা জেল, এবং এই জেলটা যখন তরল থাকে তখন একটা কি করে, একটা চিরুনি টাইপের, যেটাকে আমরা কম্বো বলে থাকি ল্যাবে, এখানে বসিয়ে দেওয়া হয় এই জায়গাটাতে। এবং যখন ঠান্ডা হয়ে যায় তখন এই চিরুনিটাকে উঠিয়ে দেয়। এর ফলে কি হয়, জেলটাতে ছোট ছোট গর্ত হয়ে যায়। এটা গর্তটা সম্পূর্ণ থাকে না, সম্পূর্ণ মানে এমনটা না যে উপর থেকে নিচ অব্দি দেখা যাচ্ছে গর্তটা, গর্তটা উপর থেকে কিছুটা অব্দি থাকে এরকম। ডিএনএ গুলোকে কি করা হয়, পিসিআর করে ডিএনএ গুলোকে এই গর্তগুলোর মধ্যে ঢেলে দেওয়া হয়। এই গর্তগুলোর মধ্যে ডিএনএ গুলোকে ঢেলে দেওয়া হয়, এবং তারপর এটা একটা ট্রেতে রেখে এদের ইলেকট্রোফোরেসিস করা হয়। ইলেকট্রোফোরেসিস কিভাবে করে না, যে দিকটাতে ডিএনএ রাখা হয় তার এখানে নেগেটিভ চার্জ থাকে, আর যে দিকটাতে ডিএনএ থাকে না সেই জায়গাটাতে পজিটিভ চার্জ থাকে। এবার আমরা কি জানি, আমরা জানি যে ডিএনএ নেগেটিভলি চার্জ, এবং ডিএনএ নেগেটিভলি চার্জ বলেই কি হয়, ডিএনএটা ধীরে 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 এদিকে আসতে থাকে। ওকে, কিন্তু একটা কথা মনে রাখবে, এই যে জেলের মধ্যে দিয়ে ডিএনএ গুলো যাচ্ছে, এই জেলের যে পোর সাইজ, অর্থাৎ জেলের মধ্যে যে ছিদ্র থাকে, জেলের ভেতর দিয়ে যায়, জেলের উপর দিয়ে যায় না, জেলের ভেতর দিক দিয়ে ডিএনএ গুলো নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে যেতে থাকে, ডিফিউজ হয় সোজা কথায়, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে চলতে থাকে। কিন্তু ব্যাপন প্রক্রিয়াটা কিভাবে হয়, এটা চার্জ দিয়ে এটাকে ত্বরান্বিত করা হয় বা আরেকটু যাতে ভালো হবে সেই জন্য করা হয়। কিন্তু ডিএনএ এর সাইজ তো ভিন্ন, এর জন্য কি হয়, দেখা যায় ডিএনএ এর ব্যান্ড পাওয়া যায়। এবার যে ডিএনএ এর ব্যান্ডটি যত ওয়েল থেকে কাছে থাকবে, অর্থাৎ যেটা বেশি দৌড়তে পারেনি, এখান থেকে কেবল এতটুকু গেছে, এটা এর সাইজ অবশ্যই বড় হয়। সাইজ বড় বলে কিন্তু এটা কিন্তু পোরের ভিতর দিয়ে বেশি দূর যেতে পারছে না, পোরের ভিতরে এটা আটকে যাচ্ছে। এবং যেটার সাইজ ছোট হয় সেটা অনেকটা দূর এগিয়ে যায় বা অগ্রসর হয়, ছোট। তো আমরা যে ডিএনএ টা বের করি এবং সেটাকে যখন আমরা ভিএনটিআর প্রাইমার দিয়ে পিসিআর করি, পিসিআর এ অ্যাকচুয়ালি ডিএনএ এর পরিমাণ ইনক্রিজ করা হয়। তারপর সেটাকে আমরা কি করি,
একটা জেল রান করি। জেল কি দিয়ে তৈরি হয়? অ্যাগারোস বলে একটা জেল আছে, ওই জলের মধ্যে অ্যাগারোস মিশিয়ে ওটাকে গরম করে যদি ঠান্ডা করে দাও, একটা জেলের মতো তৈরি হয়। সেই জেলের মধ্যে আমরা কি করি, যখন জেলটা তরল অবস্থায় থাকে, অর্থাৎ যখন ও ঠান্ডা হয়নি, তার উপরে আমরা একটা চিরুনি এরকম এরকম ভাবে বসিয়ে দিই, এবং যখন ঠান্ডা হয়ে যায় চিরুনিটাকে আমরা সরিয়ে দিই। এর ফলে কি হয়, একটা এরকম 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 টাইপের গর্ত তৈরি হয়ে যায়। এবং এই গর্তগুলোর মধ্যে আমরা কি করি, সেই যে আমরা পিসিআর এর পর ডিএনএ বের করেছিলাম সেগুলোকে দিয়ে দিই, দিয়ে ইলেকট্রোফোরেসিস রান করি। ইলেকট্রোফোরেসিস রান কিভাবে হয়, একদিকে নেগেটিভ আয়ন দেওয়া হয়, একদিকে পজিটিভ চার্জ দেওয়া হয়, এবং এর ফলে ডিএনএ গুলো নেগেটিভ আয়ন, যেহেতু ডিএনএ নিজেও নেগেটিভ, এবং আমরা জানি যে নেগেটিভ চার্জ সেম চার্জ একে অপরকে রিপালস করে, অর্থাৎ বিকর্ষণ করে, এবং দুটো আলাদা চার্জ অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আকর্ষণ হয়। এর জন্য ডিএনএ গুলো নেগেটিভ ছেড়ে পজিটিভের দিকে আসতে থাকে। কিন্তু ডিএনএ খণ্ডক গুলোর চলন সেম হয় না বা সিমিলার হয় না। কেন হয় না? কিছু কিছু ডিএনএ এর সাইজ বড় হয়, সেগুলো অনেকটা পিছনে আটকে যায়, এবং যে ডিএনএ সাইজ গুলো ছোট হয় সেগুলো এগিয়ে চলে আসে। এবার এখন আমরা এই যে ডিএনএ আসলো, এটা অনেকটা এরকম ভাবে দেখায়। ধরা যাক এটা হচ্ছে সেই গর্তগুলোকে ওয়েলস বলে। ওকে, নর্মাল ল্যাঙ্গুয়েজে ওয়েলস বলা হয়। সাপোজ এরকম আসলো, এগুলো হচ্ছে এক একটা করে ডিএনএ এর ব্যান্ড, যেগুলো এখন ড্র করছি। গেল? এবার এই ছবিটাকে অ্যাকর্ডিং টু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, দুটো মানুষের যদি ডিএনএ আলাদা করা হয়, ধরা যাক এটা এ এবং এটা বি, হুম, এবং এটা ওয়েল ধরা যাক, এবং এখানে ধরা যাক বি। এ থেকে যে ডিএনএ পাওয়া গেছে সেটা যখন এখানে দেওয়া হয়, এবং বি থেকে যেটা পাওয়া গেছে সেখানে দেওয়া হয়, তারপর যখন জেল রান করা হয়, দেখা যাবে যে যেহেতু এরা দুজন আলাদা ব্যক্তি, এদের জেলের যে ব্যান্ড আসবে, অর্থাৎ এরকম এরকম যে ডিএনএ প্রকার আসবে, সেগুলো কিন্তু আলাদা। অর্থাৎ দেখা যাচ্ছে এই দুটো সেম, এটা একটু উপরে, এটা একটু নিচে, এটা একটু এখানে, এটা মাঝখানে, এরকম এরকম। তো কখনো দুজন ব্যক্তির ডিএনএ জেল এরকম সেম রান হয় না। এবং এটাকেই যখন আমরা কম্পেয়ার করি, তখন আমরা কি বলি? ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেটা বোঝালাম সেটা অনেকটা শর্ট ভাবে হলো, অর্থাৎ অনেকটা ছোট ভাবে বোঝানো হলো। কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আরো অনেকটা কিছু হয়, কিন্তু ওভারঅল আমাদের মনে রাখতে হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ হয়টা কি। সবার প্রথমে তো কি করা হয়, কোনো একটি ডিএনএ আইসোলেট করা হয়, বা কোনো একটি কোষ থেকে ডিএনএ কে বের করা হয়। সেই ডিএনএ এর পরিমাণ বৃদ্ধি কিভাবে করা হয়? পিসিআর দিয়ে। এবং কি করে? ভিএনটিআর প্রাইমার। ভিএনটিআর কি? ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ভিএনটিআর কথাটি মনে রাখবে, এবং এই ভিএনটিআর কোথায় ব্যবহার করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য, এই জিনিসটাও মনে রাখতে হবে। ভিএনটিআর অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ভিএনটিআর হচ্ছে আমাদের, যেহেতু ইউক্যারিওটিক কোষে আমরা জানি না, বেশিরভাগ জায়গায় হচ্ছে ইন্ট্রন, এবং খুব অল্প সংখ্যক জায়গায় এক্সন থাকে। ইন্ট্রন বলতে গেলে বোঝানো হচ্ছে সেই জায়গাগুলোকে যেগুলো কোনো প্রোটিন তৈরিতে হেল্প করে না, কিন্তু এগুলো ডিএনএ এর পার্ট। ওকে, তো সেই ভিএনটিআর এগুলো ইন্ট্রনে পাওয়া যায়। ভিএনটিআর গুলো কোথায় পাওয়া যায়? ইন্ট্রনে। গেল? এবার এই ভিএনটিআর গুলো কিরকম হয় দেখা যাক। এ টি এ, এ টি এটি করতে করতে একটা লম্বা স্ট্রেচ, তারপর হয়তো কিছুটা একটা কোনো প্রোটিন কোডিং জিন থাকবে, ওই জিনটার পরে আবার এটি এরকম থাকে। তো এরকম মানুষের দেহে প্রত্যেকটা কি ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট, অর্থাৎ ভিএনটিআর আলাদা আলাদা নাম্বারে প্রেজেন্ট থাকে। যদি এটি একটা ভিএনটিআর ধরা হয়, তাহলে প্রত্যেকটা, সরি যেটা বললাম, প্রত্যেকটা মানুষের দেহে ভিএনটিআর গুলো আলাদা আলাদা নাম্বারে প্রেজেন্ট থাকে। এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সময় আমরা এটাই দেখি যে ভিএনটিআর এর নাম্বার সেম অথবা নয়। দুজন ব্যক্তির ভিএনটিআর এর নাম্বার কখনো সেম হয় না, এবং এটাকে বেস করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। এর জন্য কি করে, ডিএনএ কে বের করে, একে অ্যামাউন্ট ইনক্রিজ করে পিসিআর দিয়ে, ভিএনটিআর প্রাইমার দিয়ে। তারপর কি করে, জেল করে। জেল কি? অ্যাগারোজ একটা কার্বোহাইড্রেট, যেটাকে জলের সাথে গরম করলে, ঠান্ডা করলে সেটা জেল হয়ে যায়। জেল হওয়ার আগে ওটার মধ্যে চিরুনি দেয়, বা কম্ব বলা হয়। সেই কমগুলো কি করে, অনেকটা এরকম ভাবে কমগুলোকে যখন তোলা হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর, তখন এখানে এখানে গর্ত তৈরি হয়ে যায়। এই গর্তগুলোর মধ্যে ডিএনএ কে ঢোকানো হয়,
এবং ডিএনএ কে ঢুকিয়ে এমন করে রান করে দেওয়া হয়, এখানে নেগেটিভ থাকে, এখানে পজিটিভ থাকে, এখানে নেগেটিভ থাকে, এখানে পজিটিভ থাকে। এবং এরপর কি হয়, যে ডিএনএ সাইজ গুলো বড় সেগুলো বেশি দূর যেতে পারে না, তার মুভমেন্ট কম হয়, এবং যে ডিএনএ সাইজ গুলো ছোট সেগুলো অনেকটা দূর এগিয়ে যায়। এবং এর ফলে ব্যান্ড তৈরি হয়। এবং এই ব্যান্ড গুলোকে যখন আমরা দেখি তখন দেখবো যে দুজন মানুষের ব্যান্ড কখনো সেম জায়গায় হয় না। অর্থাৎ যদি আমরা পাঁচজন মানুষ নেই, এ বি সি, এ সি ডি ই, তাহলে দেখবো এ বি, এখানে আমরা দেখতে পারি যে এ বি সি ডি ই এর মধ্যে এ এবং ই এই দুজনের ব্যান্ড একদম সেম সেম জায়গায় আসছে। এর কথাটার অর্থ হচ্ছে এ এবং ই সেম ব্যক্তি। তো এটাই হচ্ছে গিয়ে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রিন্সিপাল, কি জন্য ইউজ করা হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মেইন ইউজ হচ্ছে গিয়ে ফরেনসিক কাজের জন্য ইউজ করা হয়। ওকে, কি কি ফরেনসিক কাজে ইউজ করা হয়? এক হচ্ছে গিয়ে পিতৃত্ব নির্ণয়, পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়। বলা হয় যে দুজন মানুষের মধ্যে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা অনেকটাই আলাদা হয়, কিন্তু যদি ব্লাড রিলেটিভ হয়, অর্থাৎ তোমার সাথে তোমার ভাই অথবা বোনের যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, বা তোমার সাথে তোমার বাবার এবং তোমার মার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যদি ম্যাচ করা হয়, তাহলে কিন্তু নর্মালের তুলনায় একটু বেশি ম্যাচ পাওয়া যাবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে সাপোজ তুমি আর তোমার বন্ধু দুজনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যদি আমরা ম্যাচ করি, এবং ম্যাচ করার পর দেখবো যে দুটো ফিঙ্গারপ্রিন্টিং এ অনেকটাই ডিফারেন্স আছে। কিন্তু যখন এই সেম তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তোমাদের প্যারেন্টসদের সাথে, বা তোমার নিজের সন্তানের সাথে, অথবা তোমার ভাই বোন বা সিবলিংদের সাথে যখন আমরা ম্যাচ করব, তখন দেখবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা অতটাও আলাদা হচ্ছে না, টু সাম এক্সটেন্ট সেম থেকে যাচ্ছে। এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কতটা আলাদা হচ্ছে এবং কতটা একই থেকে যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ণয় করা যায়। তো কিরকম সিচুয়েশনে করা সেটা তোমরা আলাদা আলাদা সিচুয়েশন হতে পারে। আর একটা কি, আর একটা হচ্ছে গিয়ে আহ অপরাধ নির্ণয়। কিরকম অপরাধ? ধরা যাক কোনো যেখানে মানে ক্রাইম হয়েছে, সেই ক্রাইম ক্রাইম প্লেসে যখন আমরা অপরাধীদের কি কি পাওয়া যেতে পারে, ব্লাড, হেয়ার, স্কিন টিস্যুজ, দেন সিমেন, এগুলো, এই যে কোনো জায়গার থেকে যখন আমরা ডিএনএ আইসোলেট করব, আমি আগে কি বলেছিলাম, ডিএনএ কিন্তু আমাদের বডির প্রত্যেকটি কোষে সেম থাকে, ডিএনএ কখনোই আলাদা হয় না। ওকে, তার জন্য যে কোনো জায়গার থেকে ডিএনএ বের করে সেটাকে কি করতে হবে, প্রথমে পিসিআর দিয়ে ইনক্রিজ করতে হবে, তারপর জেল রান, এবং তারপর কি করতে হবে, ব্যান্ড অ্যানালিসিস। তো এরকম করে করে আমরা অপরাধীদের চিহ্নিত করতে পারি, পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ণয় করতে পারি। এগুলো ছাড়াও, এগুলো যেমন মানে মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তেমনি গাছেদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়। সেটা হচ্ছে গাছেদের কোন কোন গাছের কোয়ালিটি কতটা ভালো। ধরা যাক দুটো ধান গাছ আছে, এ কি ধান আঁকাচ্ছি, ধরা যাক দুটো ধান গাছ আছে, দুটো ধান গাছেরও ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আলাদা হবে। তো আমরা যে ভালো গাছটির ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আছে সেটার সাথে যদি অন্য একটি গাছের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ম্যাচ করে, তাহলে আমরা কি বলবো, অন্য গাছটির মধ্যেও এই ভালো গাছটির মতো কোয়ালিটিস আছে। তাই জন্য কোন ভ্যারাইটির ক্রপ বা কোন ভ্যারাইটির খাদ্যযোগ্য জিনিসের কোয়ালিটি কিরকম সেটা যাচাই করার জন্য অনেক সময় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। তো এই ছিল মলিকুলার ইনহেরিটেন্সের সেই পোর্শনটুকু, যেটা বাকি ছিল। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স নিয়ার অ্যাবাউট শেষ হয়ে গেছে। তো এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো একটু ডিফারেন্ট কনসেপ্ট। সেটা হচ্ছে, ও বাই দ্য ওয়ে, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করেছিল অ্যালেক্স জেফ্রি, এই কোশ্চেনটা অনেকটা সময় ইম্পর্টেন্ট। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা ডিএনএ ভাঙনের ফলে ছোট ছোট ডিএনএ খন্ডক হয়, সবসময় এটা করা হয় না, এটা আগে করা হতো, এখন শেষ হয়ে গেছে। ভিএনটিআর চিহ্নিত প্রোব, এই কথাটির অর্থ অনেকটাই কঠিন,
তাই আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। কিন্তু ভিএনটিআর কাকে বলে এবং ভিএনটিআর যে এরকম ইয়েতে ইউজ করা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য ইউজ করা হয়, সেটা তোমরা জেনে রাখো। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো মিউটেশন। আজকে অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট আছে, প্রত্যেকটা কনসেপ্টে খুবই সহজ এবং খুবই মজাদার। তো এবার মিউটেশনের কনসেপ্টটা কি? এবার যখন আমি মিউটেশনের কনসেপ্টে যাব, তার আগে একটা কথা বলে রাখি, এতদিন পর্যন্ত আমরা বারবার পড়েছি যে বংশগতি এবং প্রকরণ, অর্থাৎ প্রকার। তো বংশগতি কি বলেছি আমরা? যে হ্যাঁ, একটি জীব থেকে অপর জীবে যে ডিএনএ ট্রান্সফার হয় সেটা সবসময় সেম থাকে, সেটার মধ্যে পরিবর্তন আসে না। কিন্তু যদি আমরা সত্যিকারের, যখন এই ডিএনএ সিকোয়েন্সিং চলে আসলো, তখন তো একদম প্রুফই হয়ে যায় যে না, কথাটার মধ্যে কিছুটা ভুল আছে। কিছুটা ভুল কেমন আছে? যে ধরা যাক একটি ডিএনএ রেপ্লিকেট হয়ে দুটো ডিএনএ তৈরি করলো, দেখা যাবে যে যে এগুলো 99.99999% হয়তো সিমিলার, কিন্তু 0.00001% আলাদা। কেন হয় এরকম আলাদা? দেখা যাক, ধরা যাক একটি সিকোয়েন্স আছে ATGCGA, এটা 3। অনেক সময় কি হয়, ডিএনএ পলিমারেজ যখন ডিএনএ কে রেপ্লিকেট করে, তখন দু একটা সময় এরকম ভুলবশত আলাদা হয়ে যায়। যেমন এখানে টি এর বদলে এমনটা হতে পারে জি বসে গেল। গেল এটা খুব রেয়ার ফেনোমেনা। যদি তোমরা দেখো তাহলে এর অ্যামাউন্ট বা কতটা অ্যামাউন্ট চেঞ্জ হয় একটা রেপ্লিকেশনে, যদি তোমরা দেখতে চাও, তাহলে সেটা খুবই কম। আমরা যেমন এতদিন পড়ছিলাম যে ডিএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে অপর একটা ডিএনএ তৈরি হয় প্রচন্ড নিখুঁত ভাবে, ডিএনএ কে টেমপ্লেট নিখুঁত ভাবে, তার জন্যই বংশগতি ধরে রাখতে পারে, এরকম এরকম। ব্যাপারটা কিন্তু অতটাও সোজা নয়। আমরা যদি দেখি তাহলে দেখবো যে মাঝে মাঝে ডিএনএ পলিমারেজ যেমন ডিএনএ কে রেপ্লিকেট করে, সেরকমই রেপ্লিকেট করতে গিয়ে দু একটা জায়গায় ভুল করে বসে। দু একটা জায়গায় ভুল করার ফলে কি হয়, কোনো একটা জিনে সাপোজ ভুল করে বসলো এবং তার ফলে ওই জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল বা আরো ভালো হয়ে আরো বেশি করে এক্সপ্রেস করতে লাগলো, তাহলে কিন্তু আমাদের প্রকরণে ডিফারেন্স আসতে পারে। জিনিসটা আমরা আরেকটু ভালো করে বুঝবো কিরকম ভাবে, দেখা যাক। ধরা যাক ধরা যাক একটি গাছে লাল রঙের ফুল হয়। এবার এই লাল রঙের ফুল থেকে হুট করে, মানে লাল রঙের ফুল থেকে লাল রঙের ফুলই এরকম 40 জেনারেশন ধরে হয়তো হয়ে আসছে, লাল রঙের ফুল গাছ থেকে লাল রঙের ফুল গাছই হয়। হুট করে একদিন দেখা গেল যে সবগুলো গাছের মধ্যে একটা গাছ হুট করে এরকম সাদা, অর্থাৎ এর মধ্যে কোনো লাল রংটা হচ্ছে না। এটা হওয়ার কারণ কি হতে পারে? এটা হওয়ার কারণ হতে পারে, ধরা যাক একটা জিন আছে 5-3- এই গাছটির মধ্যে, যেটা মানে প্যারেন্টস জনু, সেটার মধ্যে কোনো একটা জায়গা জিন আছে যেটা হচ্ছে লাল রং তৈরি করতে, লাল রং তৈরিতে সাহায্য করে। গেল, এবার লাল রং তৈরিতে তো এটা সাহায্য করে, কিন্তু দেখা গেল যে এর থেকে যখন ডিএনএ রেপ্লিকেশন বলতে গেলে যে একজন অপত্য থেকে যখন পরবর্তী অপত্য তৈরি হয়, এক জেনারেশন থেকে যখন আরেকটি জেনারেশনে যায়, সেই জেনারেশনে যাওয়ার সময় আমরা কি জানি যে প্যারেন্টস যারা থাকে, অর্থাৎ যে ফিমেল প্যারেন্ট হয় অর্থাৎ বা স্ত্রী জনু হয়, এবং যে পুরুষ প্যারেন্ট হয়, তাদের দুজনের থেকেই জিন অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অপত্যের মধ্যে আসে।
কোনো অপত্যের মধ্যে যত ক্রোমোজোম থাকে, তোমার আমার সকলের মধ্যে যত ক্রোমোজোম আছে, তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এসেছে আমার মায়েদের কাছ থেকে, এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আসে পিতার তরফ থেকে। তো হঠাৎ করে দেখা গেল যে এই গাছে, এই লাল রঙের ফুলযুক্ত গাছটি থেকে একটি সন্তান অপত্য তৈরি হলো, যেটার মধ্যে লাল রং ফুল পাওয়া যাচ্ছে না, বরঞ্চ সাদা রঙের ফুল পাওয়া যাচ্ছে। এবং তারপর এই জিনিসটা হওয়ার কারণ কি হতে পারে? কারণ যে জিনটি লাল রং তৈরি করতে সাহায্য করেছিল, তার মধ্যে কোনো একটা জায়গায় সামান্য চেঞ্জ হয়ে গেল। কি জন্য চেঞ্জ হতে পারে? চেঞ্জ হওয়ার অনেক কারণ থাকতে পারে, আহ এবং সেই চেঞ্জ হওয়ার কারণগুলোকে আমরা পরবর্তীতে পড়বো। কিন্তু যাই হোক, এই চেঞ্জ হওয়ার জন্য কি হলো, এই জিনটা আর কাজ করতে পারছে না। ইনঅ্যাক্টিভ জিন ফর ইনঅ্যাক্টিভ জিন ফর ইনঅ্যাক্টিভ জিন গেল, এর জন্য এটা লাল তৈরি করতে পারছে না, এটা সাদা হয়ে গেছে। এবার ধরা যাক, এরকম করতে করতে আরেকটা উদাহরণ নেওয়া যাক, যেখানে এরকমটা হচ্ছে। তো লাল রঙের ফুল থেকে যেমন সাদা রঙের ফুল হয়েছে, ধরা যাক লাল রঙের ফুল থেকে সেরকম একটা গোলাপি রঙের ফুলও হয়ে গেল। তো গোলাপি রঙের ফুল হওয়ার জন্য কি হলো? এটার কারণ কি হতে পারে? এটার কারণ হতে পারে 5'-3', এই যে জিনটা আছে যেটা লাল রং তৈরি করতে সাহায্য করেছিল, সেটাতে এমন একটা জায়গায় মিউটেশন হলো। মিউটেশন কিভাবে হয় এবং মিউটেশন কি, সেটা হচ্ছে কি, মিউটেশন বলতে সোজা কথা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জ। কোথায়? না, জিন কোডিং এরিয়ায়, জিনের মধ্যে, কোনো একটি জিনের মধ্যে যে অল্প সংখ্যক চেঞ্জ হচ্ছে, তার জন্য যদি কোনো ফেনোটাইপিক প্রভাব পড়ে। অর্থাৎ দেখা গেল যে এই গাছটি থেকে, অর্থাৎ প্যারেন্ট জনু যেটা লাল রঙের ফুলযুক্ত গাছ, সেখান থেকে যখন কোনো একটি যখন জিন ট্রান্সফার হচ্ছে বা ডিএনএ ট্রান্সফার হচ্ছে বা বংশগতি ট্রান্সফার হচ্ছে, সেই সময় দেখা গেল এমন হলো যে পরাগরেণুটির জন্য এই গাছটি নিষিক্ত হয়েছিল বা এই গাছটির জন্ম হয়, সেখানে হয়তো এই লাল রং তৈরির জিনটি ধরা যাক এই মিউটেশনের জন্য আহ এমনটা হলো যে আগে যেখানে লাল রং প্রচুর তৈরি করেছিল, এখন কি হলো যে স্লো হয়ে গেছে, বা আগের মতো অ্যাক্টিভ নেই, অতটা লাল রং তৈরি করতে পারছে না। এর জন্য কি হলো, লাল হয়ে যায়নি, বরঞ্চ দেখা যাচ্ছে ফুলের কালার কি হয়ে গেছে, ফুলের কালার হয়ে গেছে গোলাপি। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা এটা বুঝতে পারি যে হঠাৎ যদি ডিএনএ তে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এবং সেটা যদি পরবর্তী বংশেও সঞ্চারিত হয়, তাহলে তাকে মিউটেশন বলে। পরবর্তী বংশে সঞ্চারিত হয় বলতে কি বোঝাচ্ছি? যে একবার লাল রং থেকে মিউটেশনের মাধ্যমে সাদা ফুল তৈরি হয়ে গেলে পরের ফুল, পরের প্রজন্মে সব সাদা ফুলই হবে। অর্থাৎ সাদা ফুল থেকে কোনোদিন আর লাল ফুলে ব্যাক হবে না, সাদা ফুলের থেকে অপত্য সবসময় সাদা ফুলই হবে। সেরকম গোলাপি থেকে যদি তৈরি হয়, তাহলে দেখা যাবে যে সব গোলাপি হবে। ওকে, তো এটা হচ্ছে কি মিউটেশন। মিউটেশনটা হচ্ছে কি, মিউটেশনটাকে আমি যেমন অনেকটা ছোট একটা স্কেলে বললাম, কিন্তু মিউটেশনটা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেকটি কোষে চলেছে। দু একটা জায়গায় অবশ্যই বেসের পরিবর্তন হয়, সেটা হয়তো সব সময় আমরা বুঝতে পারি না বা বোঝাটা খুব মুশকিল, কিন্তু কিছু কিছু সময় সেটা খুব সহজে বোঝা যায়। যেমন এখানে এক্সাম্পলটাতে দেখা যাচ্ছে যে লাল থেকে হুট করে সাদা রঙের একটা ফুল তৈরি হয়ে গেছে। তো এভাবেই ওকে তৈরি হয়ে গেছে, এবং যেটাকে কি বলছে, পরবর্তী বংশেও সঞ্চারিত হয়। অর্থাৎ সাদা রঙের ফুল তৈরি হয়ে গেলে হবে না, সাদা রঙের ফুলের যে অপত্যগুলো হবে, সাদা রঙের ফুলযুক্ত গাছের যে অপত্যগুলো হবে, সেগুলোও সে সাদা রঙের ফুলই দেবে। গোলাপি রঙের ফুলের যে গাছগুলো হবে, এর ফলে গোলাপি রঙই দেবে। একে বলা হয় মিউটেশন। এবার মিউটেশনের হয়টা কিভাবে? মিউটেশন হয় কিভাবে? তার জন্য অনেকগুলো ডিএনএ সিকোয়েন্সের, সোজা কথায় ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন। এবার ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন কিভাবে হয়? এক, আমরা বলি তেজস্ক্রিয়তা, বা
ইউভি, আমরা এক্স রে, ইউভি এগুলোতে ক্যান্সার হয়। ক্যান্সার কেন হয়? আমরা জানি যে এক্স রে লাইট আমাদের শরীরের পক্ষে হানিকারক। তারপর গামা লাইট, গামা রে, এগুলো আমাদের শরীরের পক্ষে হানিকারক। তারপর হচ্ছে ইউভি রে, ইউভি হচ্ছে আমাদের শরীরের পক্ষে হানিকারক। আমরা বলি যে ওজোন হোল তৈরি হয়ে গেছে, উপর থেকে ইউভি নিচে চলে আসছে, ইউভি এসে সবকিছু খারাপ করে দিচ্ছে। তো ইউভিটা কেন ক্ষতিকারক? ইউভির ওয়ান অফ দা প্রপার্টিসই হচ্ছে, এটা কি করে, ডিএনএ এর মধ্যে যে বেস থাকে, অর্থাৎ এটিজিসি, এগুলোকে চেঞ্জ করে দেয়। এগুলোকে চেঞ্জ করে দেওয়ার ফলে কি হয়, যে দেখা গেল এ, টি এর জায়গায় সি ঢুকে গেল, জি এর জায়গায় সি ঢুকে গেল, সি এর জায়গায় জি ঢুকে গেল। এবং যদি কোনো একটা কোডিং অংশে বা কোনো একটা প্রোটিন যেখানে সিনথেসাইজ হচ্ছে বা কোনো জিনে যদি এরকম ভাবে পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে কি হয়, তাহলে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব হতে পারে। হয়তো আমাদের যেমন এমন কোনো যেমন অনেকের দেখে স্কিন ক্যান্সার হয়। কেন স্কিন ক্যান্সার হয়? কারণ ইউভি গিয়ে উপরের যে স্কিন আছে, সেই স্কিনের মধ্যে যে ডিএনএ গুলো আছে, সেগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তার জন্য সেলের যে জেনেটিক মেকআপ তৈরি হচ্ছে, সেটা ভালো না। সেটা এমন কিছু একটা রোগের আকার নিয়ে নিচ্ছে, বা এমন কিছু জিন সিনথেসাইজ হচ্ছে, বা এমন ভাবে সিনথেসাইজ হচ্ছে, যার জন্য সেটা ক্যান্সারের আকৃতি নিচ্ছে। তো এর জন্যই ইউভি এবং তেজস্ক্রিয়তা এরা কি করে, ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জ করে এবং সেখান থেকে মিউটেশন হয়, গেল। আর একটা কি হতে পারে, যেটা হচ্ছে স্পন্টিনিউয়াস মিউটেশন, বা ওটা নিজে থেকেই হয়। সেটা আমি কি বললাম, সেটা আগেই বললাম যে অনেক সময়, বেশিরভাগ সময় ডিএনএ পলিমারের যে এনজাইমটা আছে, সেটা রেপ্লিকেশনটাকে নিয়ারলি নিয়ারলি 100% পারফেক্ট করে। মোটামুটি এমন যদি দেখা যায় যে 1,00,000 খানা যদি এতগুলো বেস টেমপ্লেট অনুযায়ী ও ঠিক বসায়, তাহলে একটাও ভুল বসাবে। তো এটাই হচ্ছে গিয়ে আহ, তো 1,00,000টা জিন সিকোয়েন্স যদি ডিএনএ পলিমারেজ ঠিক বসায়, একটাও অবশ্য ভুল বসাবে। এবং এই ভুল বসানোর থেকেও ধীরে 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 মিউটেশন ক্রিয়েট হলেও হতে পারে। তাছাড়া আরো কিছু আছে, যেমন যেগুলোকে বলা হয় ক্রোমোজোমের নন ডিসজাংশন, যার জন্য আহ অনেক রকম রোগের প্রাদুর্ভাব হয়। যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম, তারপর টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এরকম। কিন্তু মিউটেশনের উপকারিতাও আছে। মিউটেশনের উপকারিতা কি কি, সেটা একবার দেখা যাক। মিউটেশনের সুবিধার কি? মিউটেশন হচ্ছে প্রকরণ তৈরিতে সাহায্য করে। কিভাবে প্রকরণ তৈরিতে সাহায্য করে? এখানে দেখা যাক, এটা একটা লাল ফুল। ধরা যাক এর জন্য এরকম এরকম জেনেটিক হচ্ছে এই, এটা সাদা ফুল। এখানে কি হলো, এখানে কিন্তু এটা ডাব্লু ডাব্লু হয়ে যাবে। এটা গোলাপি, এটার জন্য আলাদা একটা থাকবে। অর্থাৎ একটা জিন, ধরা যাক জিন এ, আফটার মিউটেশন, জিন এ বলবো না, জিন বলাটা ভুল। হুম, মিউটেশনের উপকারিতা কি কি, যে ওরা প্রকরণ সৃষ্টি করে। এবং কিরকম ভাবে প্রকরণ সৃষ্টি করে? ধরা যাক অ্যালিল এ মিউটেশনের পর কি হতে পারে, অ্যালিল বি। ধরা যাক অ্যালিল এটা লাল রং তৈরি করতো, কিন্তু মিউটেশনের পর এখন কি করে, সাদা। আবার অ্যালিল এ থেকে মিউটেশনের পরে কি হতে পারে, গোলাপ, অ্যালিল সি বা গোলাপি। এবং এই মিউটেশনের ফলে ধীরে ধীরে নতুন নতুন বৈশিষ্ট্য কোনো একটি জীবের মধ্যে যুক্ত হতে শুরু করে। যেমন ধরা যাক একটা ব্যাকটেরিয়া ছিল, এর মধ্যে মিউটেশন হয়ে হয়েই ও কিন্তু মিউটেশন, রিকম্বিনেশন, এগুলো হয়ে 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 নতুন বৈশিষ্ট্য গ্রহণ করেই ধীরে ধীরে জীব উন্নত হতে শুরু করে, বিবর্তনের পথে এগোয়, এবং অবশেষে আমাদের মতো মানুষ তৈরি হয়েছে। অর্থাৎ মিউটেশন না থাকলে পরে বিবর্তন হতো না। এর কারণটা কি? কারণটা হচ্ছে মিউটেশন একটা এমন পদ্ধতি যেটাতে নতুন প্রকরণ সৃষ্টি হয়। প্রকরণ বলতে গেলে প্রকার। আগে একটা অ্যালিল ছিল, এখন মিউটেশনের জন্য 3-4টে অ্যালিল হয়ে গেল। প্রসেসটা খুব স্লো। হয়তো 1-2 হাজার বছরে খুব অল্প পরিমাণ সংখ্যকই মিউটেশন হাতে গোনার মতো পাওয়া যাবে। এবং তার মধ্যে সবগুলো হয়তো কাজেও লাগবে না, কারণ বেশিরভাগ মিউটেশনই কোনো না কোনো রকম ভাবে রোগের প্রাদুর্ভাব সৃষ্টি করে। কিন্তু কিছু কিছু মিউটেশন এরকম হয় যেটা অ্যাকচুয়ালি
হেল্পফুল হয় এবং সেই মিউটেশনের ফলে যে মিউটেশন গুলো ভালো হয় ও উপকারী মিউটেশন, সেগুলো কি করে কোনো একটি জীবকে বিবর্তনের রাস্তায় সার্ভাইভ করতে বা বেঁচে থাকতে হেল্প করে। এবং রিকম্বিনেশনের ফলে এরকম অনেকগুলো মিউটেশন যখন এক জায়গায় আসে, তখন একটি জীব থেকে অন্য স্পিসিসের তৈরি হয়, অর্থাৎ মিউটেশন ধীরে ধীরে বিবর্তনে হেল্প করে। এই ছিল মিউটেশন, এবং মিউটেশন সিলেবাসেও খুব ছোট করেই দেওয়া আছে, অতটা বড় করে দেওয়া নেই। মিউটেশন হয় কিভাবে, তার মলিকুলার টেকনিক গুলো কি কি, এগুলো অতটা ডিপে দেওয়া নেই, শুধু মিউটেশন একটি ছোট্ট টপিক হিসেবে দেওয়া আছে, তাই অতটা আমরা আপাতত এইটুকুই জানবো। এরপর কি রয়েছে, এরপর রয়েছে প্লিওট্রপি এবং লিঙ্গ নির্ধারণ। এর মধ্যে যেটা লিঙ্গ নির্ধারণেরটা আমি তোমাদেরকে আগেও একদিন বলেছিলাম, লিঙ্গ নির্ধারণ কি করে করে, প্রত্যেকটি জীবের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ আলাদা হতে পারে। এর মধ্যে সব থেকে হচ্ছে মানুষ। মানুষের কি হয়, যারা স্ত্রী তারা কি থাকে, তাদের মধ্যে XY+22N 46টা ক্রোমোজোম থাকে, এবং XX থাকে স্ত্রীদের মধ্যে, এবং পুরুষদের মধ্যে কি থাকে, 22টা অটোজোম এবং XY। এক্স এবং ওয়াই কে কি বলা হয়, সেক্স ক্রোমোজোম বলে। যদি XX ক্রোমোজোম হয় তাহলে স্ত্রী, যদি XY ক্রোমোজোম হয় তাহলে পুরুষ। গ্রাসহপার বা পঙ্গপাল যেটাকে বলে, সেটা যদি দেখো, গ্রাসহপারও দেখবে যে XX থাকে পুরো স্ত্রী দেহে এবং XY থাকে পুরুষ দেহে। সেরকম ভাবে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ড্রসোফিলা। ড্রসোফিলাতে যাদের স্ত্রী, তাদের দেহে শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোম থাকে, এবং পুরুষের দেহে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না। ড্রসোফিলা কোনো এক পুরুষ দেহে কোনো ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণ মানুষ পুরুষ, এবং ড্রসোফিলার দেহে কোনো রকম থাকে না। এবং আরেকটা অর্থাৎ যদি কোনো একটি ড্রসোফিলাতে দেখো, কোনো একটি মাছি নাও, ড্রসোফিলা মাছি, সেখানে যদি তুমি দেখো এক্স ক্রোমোজোম আছে, তাহলে বুঝতে পারবে সেটা স্ত্রী। এবং যদি দেখো এক্স ক্রোমোজোম নেই, ওয়াই ক্রোমোজোম অর্থাৎ কোনো সেক্স ক্রোমোজোমই নেই, তাহলে সেটাকে কি বলা হয়, আহ পুরুষ। পুরুষ ড্রসোফিলা এরকম হয়। মৌমাছিতে কি হয়, মৌমাছিতে ঘটনাটা একটু আলাদা। মৌমাছিতে হচ্ছে গিয়ে রানী মৌমাছি যে ডিমগুলো দেয়, এরকম ডিম, ডিম কি হয়, হ্যাপ্লয়েড হয়। ওকে, যে কোনো পরাগরেণু যেমন হ্যাপ্লয়েড হয়, ডিম্বাণু যেরকম হ্যাপ্লয়েড হয়, ওভিউল যেমন হ্যাপ্লয়েড হয়, প্লাস কি বলে শুক্রাণু যেরকম হ্যাপ্লয়েড হয়, এগুলো যে সব যেমন হ্যাপ্লয়েড হয়, তেমনও রানী মৌমাছি যে ডিম পাড়ে সেটা অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড হয়। এবং রানী মৌমাছির পায়ের নিচে দিকে একটা পকেট টাইপের জায়গা থাকে, যেটাকে বলা হয় স্পার্মাথিকা। এই স্পার্মাথিকায় কি থাকে, স্পার্ম থাকে। কাদের, পুরুষ মৌমাছিদের, এগুলো হ্যাপ্লয়েড। এবার যদি ডিম থাকে ধরো 40,000, স্পার্ম থাকবে নিয়ার অ্যাবাউট 30,000-এর কাছাকাছি। এবার 30,000 খানা স্পার্ম এরকম 40,000 খানা ডিম্বাণুর কাছে যায়, যাওয়ার ফলে কি হলো, 30,000 খানা সাপোজ নিষিক্ত হলো, অর্থাৎ ফার্টিলাইজ হলো। নিষিক্তকরণ তোমরা আগে পড়েছো বলতে ক্লাস 12 এরই অন্য সিলেবাসে পড়েছো, হিউম্যান ফিজিওলজিতে বা হিউম্যান অ্যানাটমিতে। এবং 10,000টা এরকম পাওয়া গেল যেগুলো নিষিক্ত হয়নি, অর্থাৎ এগুলো হ্যাপ্লয়েডই থেকে গেছে, আর যেগুলো নিষিক্ত হয়েছে সেগুলো ডিপ্লয়েড হয়ে গেছে। যে ডিমগুলো হ্যাপ্লয়েড থেকে গেছে, নিষিক্ত হয়নি, সেগুলো কি হয়, এগুলো পুরুষ মৌমাছি হয়। আর এগুলো কি হয়, স্ত্রী। এবং স্ত্রী মৌমাছিদের মধ্যে কিছু মৌমাছিকে কি করা হয়, রয়্যাল জেলি খাওয়ানো হয়। রয়্যাল জেলি খাওয়ানোর ফলে কি হয়, রয়্যাল জেলি খাওয়ানোর ফলে সেই স্ত্রী মৌমাছিটি রানী মৌমাছি হয়ে যায়। এবং যাদের রয়্যাল জেলি খাওয়ানো হয় না, জেলি খাওয়ানো হয় না, তারা কি হয়, তারা হয় কর্মী।
তো এখানে এটাই মনে রাখতে হবে যে কোনো একটি লোকের ডিএনএ অ্যানালিসিস করেই আমরা বলে দিতে পারি তার লিঙ্গ কি। লিঙ্গ নির্ধারণ বিশেষত মানুষদের ক্ষেত্রে একদমই বেশিরভাগ কান্ট্রিতেই এটাকে ইল্লিগাল ধরা হয়। কারণ যেহেতু ভারত সহ এশিয়ার অনেক দেশেই, শুধু এশিয়া না, অনেক বড় বড় ডেভেলপড কান্ট্রিতেও স্ত্রী ভ্রূণ হত্যার অনেক এক্সাম্পল পাওয়া গেছে। তার জন্য এই লিঙ্গ নির্ধারণ মানুষের কাছে খুবই একটা ইল্লিগাল কাজ। কিন্তু মানুষের যদি কিন্তু যদি সেই কাজ ছাড়া অন্য কোনো ভালো কাজের জন্য যদি সেটা জানতে হয়, তাহলে আমরা যদি শুধুমাত্র সেক্স ক্রোমোজোম অ্যানালিসিস করি তাহলেই আমরা তার লিঙ্গ নির্ধারণ করতে পারি। মানুষের ক্ষেত্রে যদি এক্স এবং এক্স দু রকম এক্স এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ দুটো সেক্স ক্রোমোজোমই হচ্ছে গিয়ে এক্স। সেক্স ক্রোমোজোম ছাড়াও কিন্তু বডিতে অন্যান্য অটোজোম থাকে। এটা এটা জাস্ট অন্য লিঙ্গ নির্ধারণে হেল্প করে বলে এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। অন্যান্য গুলোকে অটোজোম বলে। মানুষের দেহে মোট 46 খানা থাকে, এর মধ্যে এটাকে জোড়া হিসাবে লেখা হয়, অর্থাৎ 22 জোড়া যে ক্রোমোজোম আমাদের বডিতে আছে সেগুলো লিঙ্গ নির্ধারণে পার্টিসিপেট করে না। পার্টিসিপেট কে করে না, কেবলমাত্র সেক্স ক্রোমোজোম পার্টিসিপেট করে লিঙ্গ নির্ধারণে। লিঙ্গ নির্ধারণে দেখা যায় যে স্ত্রী দেহে দুটো এক্স ক্রোমোজোম থাকে, পুরুষ দেহে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। গ্রাস হপারের ক্ষেত্রেও সেম, দুটো এক্স ক্রোমোজোম থাকে, পুরুষ দেহে এক্স ওয়াই থাকে। ড্রসোফিলার ক্ষেত্রে শুধুমাত্র স্ত্রীতে একটি সেক্স ক্রোমোজোম পাওয়া যায় যেটাকে এক্স ক্রোমোজোম বলে, এবং পুরুষতে কোনো রকমের কোনো সেক্স ক্রোমোজোমই থাকে না, সেগুলোকে পুরুষ বলে। মৌমাছির ক্ষেত্রে ঘটনা আরো আলাদা। মৌমাছির ক্ষেত্রে বলা হচ্ছে যে যেগুলো নিষিক্ত, নিষিক্ত থেকে যে যে ডিমগুলো নিষিক্ত, অর্থাৎ যে ডিমগুলোতে ফার্টিলাইজেশন হয়ে যায়, যেগুলো ডিপ্লয়েড,